সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শিল্প ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশের আজকের আয়োজনে। সাথে আছি আমি তন্ময়া তানিয়া। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সানমুন টেইলার্স এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে। আমার গ্রাম আমার শহর এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এলজিইডি গাজীপুরের ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এর মাঝে রয়েছে ব্রিজ কালভার্ট ইউনিয়নের রাস্তা, ইউপি ভবন, সরকারি স্কুল নির্মাণ ইত্যাদি। এর ফলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। এই নিয়ে দেখুন বিশেষ প্রতিবেদন। গাজীপুর জেলার 5টি উপজেলার বিভিন্ন অঞ্চলে রাস্তাঘাট উন্নয়নের ফলে শহরের সুবিধা ব্যাপকভাবে ভোগ করছে গ্রামের মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুর জেলার 35টি ইউনিয়ন পরিষদ, শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রায় 3000 কিলোমিটার রাস্তার সংস্কার, উন্নয়ন ও নতুন রাস্তাঘাট নির্মাণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন। বেশ কিছু ইউনিক রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় প্রকৌশল অধিদপ্তর। গাজীপুরের শ্রীপুর রাজবাড়ি বাজার রোড, বর্মি বাজার রোড বাজার অংশের কাজ আরসিসি ঢালাই করে নির্মাণ করেছেন। এই শ্রীপুর থেকে বর্মি যে রাস্তাটি, এই রাস্তাটি অনেক এলাকাবাসী অনেক দিনের একটা দাবি ছিল। এটা আমাদের এই সরকারের আমলে আমরা কাজ করতে পেরেছি। এটা একটা ইউনিক ডিজাইন এই রাস্তাটি হয়েছে। রাস্তাটি হওয়ার পরে এই এলাকার কলকারখানা এখানে প্রায় এখন 25টির মতো শিল্প প্রতিষ্ঠান এই রাস্তার আশেপাশে গড়ে উঠেছে। সেই শিল্প কারখানা মাঝে এলাকার লোকজনের কত কিলোমিটার রাস্তা? এটা এখানে আমাদের 4 কিলোমিটার রাস্তা। আমরা এই শ্রীপুর থেকে 4 কিলোমিটার রাস্তা আমরা নতুন করে আরটিআই2 প্রকল্পের মাঝে করছি। এটাতে আমাদের এই 4 কিলোমিটার রাস্তায় প্রায় আমাদের 12 কোটি টাকার মতো আমাদের এটার জন্য ব্যয় হয়েছে। এই ব্যয় থেকে এই পারবার মাধ্যমে এটা একটা ইউনিক ডিজাইনের মাধ্যমে আমাদের এলজিডির একটা ইউনিক ডিজাইন, সেই রাস্তাটা এভাবে করা হয়েছে টেকসই করার জন্য। এখন তো সাস্টেনেবল জিনিস করার প্রতি আমাদের সবাই এটা এই সাস্টেনেবল করার জন্যই এটা একটা ইউনিক ডিজাইনে 12 কোটি টাকা ব্যয়ে আমাদের 4 কিলোমিটার রাস্তা করা হয়েছে। বর্মি বড়মা বাজার ও গুসিঙ্গা বাজারের মাঝখানে শীতললক্ষা নদীর উপর 300 মিটার দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণ করার ফলে সুদূর কিশোরগঞ্জ জেলা সহ শ্রীপুর ও কাপাসিয়া অঞ্চলের কয়েক লক্ষাধিক লোকের ব্যাপক সুবিধা হয়েছে। আগে এই নদী পার হইতে আমাদের লাগতো আধা ঘন্টা লাগা দাঁড়ায় থাকতে হইতো, আর এখানে আমরা মুহূর্তে হেপারে যেতে পারি। আর এই প্রতি সপ্তাহে জুমার দিন, সাপ্তাহিক ছুটির দিনে অনেক মানুষ এখানে আসে ভ্রমণ করার জন্য, দেখার জন্য, ঘোরাফেরা করার জন্য আসে। বিরাট সুবিধা হয়েছে আমাদের জন্য। এখান থেকে ভৈরব, কিশোরগঞ্জ সব বড় বড় গাড়ি এদিক দিয়ে চলাফেরা করে আর কি। সুবিধা হন, তারা ইমার্জেন্সি যাইতে পারতেছে, মানচ রাস্তা শ্রীপুর যাইতে পারতেছে, গাজীপুর যাইতে পারতেছে। আমাদের পাশে 2-3টা ফ্যাক্টরি হয়েছে। আগে ইটের সলিং ছিল, রাস্তা অনেক ভাঙা ছিল। পিচ রোড হওয়াতে এলাকার উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, চলাচলে অনেক সুবিধা হয়েছে। কেরম হয়েছে, এই মালগুলো আগে মাথায় করানো লাগতো, অনেক সরাসরি গাড়ি বাজ্যা বাড়িতে গাড়ি বেড়ে নিয়ে আইতারি। আগে নৌকা দা মনে করেন মাল পার করতাম, অনেক ব্রিজ হওয়াতে ডাইরেক্ট গাড়ি আসে পরে, অনেক সুবিধা হয়েছে নাঙ্গর। সেই সাথে এই ব্রিজ দিয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে। স্থানীয় প্রকৌশল অধিদপ্তর গাজীপুর অঞ্চলে ব্যাপক কাজ করার কারণে স্থানীয় সাংসদ ও মন্ত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন। এলজিডির আমাদের এখানকার এক্সেন এবং এক্সিকিউটিভ নির্বাহী প্রকৌশলী জনাব আব্দুল বারেকের সাথে আমরা এই ব্রিজ পরিদর্শনের সময় তার সাথে আমরা দেখা হয় এবং তার সাথে আমার কথা হচ্ছে। এবং এই ব্রিজটি নির্মাণের ফলে এই কিশোরগঞ্জ থেকে যে সকল লোক আমাদের ঢাকামুখী হয় বা ঢাকা হয়, এতে তাদের দূরত্ব কমে গেছে, সময় কমে গেছে। অর্থাৎ ব্যাপকভাবে এটার উন্নয়নের একটা সফল এই এলাকার না, কিশোরগঞ্জ জেলার সহ গাজীপুর জেলার মানুষ ভোগ করছে। তো এই ব্যাপারে আপনার সাথে আমরা জানতে চাচ্ছি যে এই ব্রিজটি নির্মাণে কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে। ধন্যবাদ আপনাকে। এই ব্রিজটি 315 মিটার ব্রিজ, এটা নির্মাণ করতে 28 কোটি টাকা ব্যয় হয়েছে এবং এই ব্রিজটির কাজ আরও 4 বছর আগেই সমাপ্ত হয়েছে। এই ব্রিজটি করার প্রেক্ষিতে শুধু অত্র এলাকার জনগণই উপকৃত হয়নি, এই রাস্তা এবং ব্রিজ নির্মাণ করার প্রেক্ষিতে অত্র এলাকায় শিল্প কারখানা গড়ে উঠছে। মানে প্রতিনিয়ত এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠছে, যার প্রেক্ষিতে এই স্থানীয় লোকজন সেই সকল শিল্প কারখানায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এতে করে সার্বিক উন্নয়ন হয়েছে এলাকার জনগণের। আপনারা দেখেছেন আগে এই জায়গায় ব্রিজ যখন ছিল না, ওই সময় এখানে এই নদী পথে নৌকা দিয়ে লোকজন পারাপার হতো, তখন সব ধরনের মালামাল তারা পরিবহন করতে পারতো না। এখন এই ব্রিজ হওয়ার প্রেক্ষিতে সহজেই শুধু কাপাসিয়া শ্রীপুরের লোকজন না, কিশোরগঞ্জের লোকজনও এখান দিয়ে পারাপার হতে পারছে এবং অল্প সময়ে তারা কিশোরগঞ্জের লোক এই ব্রিজের উপর দিয়ে শ্রীপুর হয়ে, গাজীপুর হয়ে ঢাকা পর্যন্ত যেতে পারতেছে।
কোভিড মহামারীর পরেও নিরাপদ কেনাকাটা ও সুন্দর পরিবেশ এখন রাজধানীর প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বাইতুল মোকাররম মার্কেটের বেচাকেনা ব্যাপকভাবে জমে উঠেছে। দেখুন বাইতুল মোকাররম মার্কেটের উপর একটি প্রতিবেদন। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মার্কেট হচ্ছে বাইতুল মোকাররম। 1968 সালে এই মার্কেটটির যাত্রা শুরু হয়, বর্তমানে আধুনিকভাবে গড়ে উঠেছে। আমাদের এই মার্কেটে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এবং আমরা সুন্দর মতো সবাই জনসাধারণ ভালোভাবে আনন্দ ফুর্তি করে জিনিসপত্র কেনাকাটা করে, কোনো পকেটমারের ভয় নেই, ছিনতাইয়ের ভয় নেই, চুরির ভয় নেই। বাইতুল মোকাররম মার্কেটটিতে 1200 দোকান রয়েছে। এখানে স্বর্ণের মার্কেট, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স সহ সকল ধরনের পণ্য এখানে পাওয়া যায়। বর্তমানে এই বাইতুল মোকাররম মার্কেটটিতে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ রয়েছে কেনাকাটার জন্য। কাস্টমারও আমাদের ব্যবস্থাপনা দেখে অনেক হ্যাপি, আমরাও কাস্টমারদের প্রতি যথেষ্ট আস্থাশীল এবং কাস্টমার আমাদের উপর যথেষ্ট আস্থা রাখছে। এইখানকার জিনিস অনেক সময় দাম বাড়তেও পারে, কমে, সেই হিসেবেই আমরা কেনাকাটা করি। সুন্দর ও নিরাপদভাবে গাড়ি পার্কিং সহ ক্রেতাদের জন্য রয়েছে নানা ধরনের সুযোগ সুবিধা। বাইতুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, নগর আওয়ামী লীগের নেতা, গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারী ডাক্তার দিলীপ রায় এক সাক্ষাৎকারে বলেন, আমাদের মার্কেটের পরিচ্ছন্নতা, নিরাপত্তা, এই বিষয়গুলি আমরা বেশি যত্নবান হই। আপনি দেখেছেন আমাদের সামনের দোকান রয়েছে, দোতলা রয়েছে, পিছনে একটা আধুনিক মার্কেটের সব কিছু এই মার্কেটটায় আছে, বড় মার্কেট এটা। আমরা এই করোনাকালীন সময় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, আমার তারপরেও আমরা চেষ্টা করেছি, আমাদের যারা সহকর্মী রয়েছে, কর্মচারীরা রয়েছে, প্রত্যেকের বেতন কিন্তু আমরা, আমাদের কষ্ট হলেও মার্কেট কমিটির পক্ষ থেকে আমাদের নির্দেশনা ছিল যে এদেরকে সহযোগিতা করতে হবে এবং মার্কেটের পক্ষ থেকেও আমরা যারা দুস্থ এদেরকেও অনেকবার আমরা খাদ্য সামগ্রী সাহায্যে আমরা হাত বাড়িয়েছি। বর্তমানেও মার্কেটটি আমরা সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আমরা এই মার্কেটটি খোলা রেখেছি। এখানে অনেক সমস্যা রয়েছে, এটা অস্বীকার করা নয়, তারপরেও আমরা চেষ্টা করি যে যাতে ক্রেতারা এসে এখানে প্রতারিত না হয়, তারা যাতে কোনো দুর্ব্যবহার কোনো ব্যবসায়ীর কাছ থেকে না পায় বা ব্যবসায়ীরা যাতে তাদের কোনো হয়রানি না করতে পারে, এ ব্যাপারে আমরা সজাগ রয়েছি। আমাদের একটি পার্কিং রয়েছে, যত্রতত্র যাতে গাড়ি, আমাদের একটা ঝামেলা প্রতিনিয়তই আমাদের এটা পোয়াতে হয়, তারপরেও আমরা ফাউন্ডেশনে বলে একটা পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি। মোটামুটি বলতে পারেন যে আমাদের সরকারের স্বাস্থ্যবিধি মেনে আমরা মার্কেটটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। শ্রীপুর পৌরবাসীদের জন্য দীর্ঘদিনের একটি প্রত্যাশা, দাবি ছিল একটি পৌর ভবন। এই নবনির্মিত পৌর ভবন নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। শ্রীপুর পৌরবাসীর বহু প্রত্যাশিত ভবন হচ্ছে এই পৌর ভবন। এই পৌর ভবনটি নির্মাণ করতে ব্যয় হবে প্রায় 9 কোটি টাকা। 8 তলা এই ভবনটির নিচতলায় 2টি গাড়ি পার্কিংয়ের বেসমেন্ট রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এখন দেখবেন এই নবনির্মিত ভবনের উপর একটি বিশেষ প্রতিবেদন এবং এই ভবনটি অতি শীঘ্রই উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে। এক সময়ের অবহেলিত শ্রীপুর পৌরসভা আজ আধুনিকভাবে সেজে উঠেছে। শ্রীপুর পৌরসভায় অনেক নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সমৃদ্ধ হচ্ছে পৌরসভা। শ্রীপুর পৌরসভা ভাড়া ভবন থেকে শীঘ্রই নিজস্ব আধুনিক 8 তলা ভবনে তার যাত্রা শুরু করবে। শ্রীপুর বাজারের প্রধান সড়কের উপর 8 তলা এই পৌর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 9 কোটি টাকা। পরিবেশগত একটা বিল্ডিং তৈরি হয়েছে এই সরকারের উচিলায়, আমাদের মেয়র সাহেবের প্রচেষ্টা এবং এই জনগণের প্রচেষ্টা, এতে এলাকাবাসী অনেক উপকৃত হবে। পৌরবাসীর বহুদিনের প্রত্যাশিত এই ভবনটিতে এখন থেকে কাজকর্ম পরিচালনা করতে খুবই সহজ হবে এবং ওয়ান স্টপ সেবা পৌরবাসী পাবে বলে আশা করা হচ্ছে। পৌর মেয়র আনিসুর রহমান এক সাক্ষাৎকারে বলেন, বিশেষ করে আমার কাছে তাদের অনেক চাওয়া,
সে চাওয়ার পরিপ্রেক্ষিতে সরকার অনেক কিছু দেখেছেন। আজকের শ্রীপুর আজ থেকে 20 বছর আগের শ্রীপুর অনেকের তফাৎ। ইনশাল্লাহ এখানে শিল্প এলাকা নগরায়ণ হচ্ছে, রাস্তাঘাটও দ্রুত উন্নয়ন হচ্ছে। মাওনা চৌরাস্তা দেখেছেন একটি ওভারব্রিজ, উনি জননেত্রী শেখ হাসিনা নিজে এসেই এই ব্রিজ উদ্বোধন করেছিলেন। সেই হিসাবে আমরা শ্রীপুরবাসী ওনার কাছে কৃতজ্ঞ, কারণ এটা উপকৃত খালি শ্রীপুরবাসী নয়, উত্তরবঙ্গের যতগুলি জেলা আছে প্রত্যেকটি জেলায় এই ওভারব্রিজের কারণে যানজটমুক্ত হচ্ছেন, উপকৃত হচ্ছেন। তার বিশেষ করে আপনারা জানেন আমার জায়গা নিয়ে মামলা ছিল, সেই মামলার কারণে আমি ভবনটি করতে পারি নাই। মামলার নিষ্পত্তি হওয়ার পর এই বিএমডিএফের অর্থায়নে আমি এই নতুনভাবে ভবনটি করেছি। এটা 8 তলা ভবন, আমি 4-5 তলায় কমপ্লিট করেছি এবং একটি আধুনিক ভবন করতে সক্ষম হয়েছি। এই ভবনে দেখে শ্রীপুরবাসী, আমি মনে হয় শ্রীপুর পৌরবাসী নয় শ্রীপুরবাসী খুব আনন্দিত এই ভবনটি করার জন্য। সরকারের সহযোগিতা, সরকারকে ধন্যবাদ জানাই। বর্তমানে ফ্যাশন সচেতন তরুণদের মনের মতো পোশাক তৈরি করতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেড। রাজধানীর প্রায় সব স্থানেই সানমুন টেইলার্সের শাখা রয়েছে। প্যান্ট, শার্ট, স্যুট, প্রিন্ট স্যুট, শেরওয়ানি, কোট, ব্লেজার সহ পুরুষদের রুচিশীল পোশাক স্বল্প খরচে এখানে তৈরি করা হয়। এখন দেখবেন সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেডের গুলিস্তান শাখার উপর একটি প্রতিবেদন। শরীরের সঙ্গে মাপ ঠিক রেখে যাদের জামা পরা চাই তাদের পছন্দের ঠিকানা সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেড। রাজধানী ঢাকার প্রায় সর্বত্রই সানমুন টেইলার্সের শাখা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পুরাতন যে কয়টি শাখা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুলিস্তান শাখা। এই শাখায় সারা বছরই স্যুট, শার্ট, প্যান্ট বানাতে দেন ক্রেতারা। এখানে প্যান্ট, শার্ট, স্যুট, প্রিন্স স্যুট, শেরওয়ানি, ওভারকোট, কোট, ব্লেজার, পাঞ্জাবি, পায়জামা স্বল্প খরচে তৈরি করা হয়। অর্ডার দেওয়ার মাত্র 12 দিনের মধ্যে এখানকার দক্ষ কারিগররা নিখুঁতভাবে আপনার পোশাকটি তৈরি করে দেবে। রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। এছাড়া অনলাইনে বুকিং করলে দক্ষ কারিগর আপনার বাসায় গিয়ে পোশাকের মাপ নেওয়া এবং পছন্দের রং ও নকশার কাপড় দিয়ে কাটিং ও ফিটিং করে তৈরি করে দেবে। বর্তমানে ফ্যাশন সচেতন তরুণদের মনের মতো পোশাক তৈরিতে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বলে জানান সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক। আমাদের সানমুন টেইলার্স এই শাখাটা শুরু করা হয়েছে ব্যাক ইন 1982, বাট এই জায়গায় আমার আব্বা ব্যবসা শুরু করেছেন ব্যাক ইন 1978। তখন এটার নাম ছিল ডোরিনা। ডোরিনাটা ছিল আমাদের যে ব্রাঞ্চটা এখন আছে পার্টি অফিসের ঠিক অপোজিটে। এটা ছিল তখন পার্টি অফিসের ঠিক সাথে। যখন আমাদের 1978 চালু করে 4 বছর ছিল, ওখানে আমাদের রেন্টেড শপ ছিল এটা। ব্যাক ইন 1982 আব্বু তখন নিজে এই দোকানটায়, যে নিচে রমনা ভবনে আমাদের 21 বঙ্গবন্ধু এভিনিউ, এই ব্রাঞ্চটা আব্বু তখন চালু করে। নতুন এই বিল্ডিংটা যখন হয়েছে তখন থেকে আমার নাম দিয়েছে এটা সানমুন টেইলার্স প্রাইভেট লিমিটেড। আমার বাবা এটা চালু করেছে। এটা অলমোস্ট আমাদের 40 বছর হয়ে গেছে এই ব্রাঞ্চ। এখন পর্যন্ত আমরা এখানে আছি। আশা করি অ্যাজ লং এজ পসিবল আমরা এখানেই থাকবো, এখান থেকে কোনো সময় যাবো না। এটা আমাদের মেন হেড অফিস আর প্লাস এটা আমাদের মেন ব্রাঞ্চ। সব মিলে অ্যারাউন্ড এই ব্রাঞ্চে আপনার অ্যারাউন্ড 25 to 30 পিপল কাজ করতেছে। প্লাস আমাদের এখানে আবার আমাদের নিজস্ব একটা ছোটোখাটো একটা ফ্যাক্টরিও আছে, যেটা আমাদের মানে তাড়াতাড়ি যদি কাজগুলো করতে পারি এটার জন্য করা হয়েছে। ওই ফ্যাক্টরির মধ্যে অ্যারাউন্ড 50 জন কাজ করতেছে। তো সব মিলে বলতে পারেন এখানেই আমাদের কর্ম করতেছে আমাদের এখানে অ্যারাউন্ড 100 পিপলের জন্য মতো। আমাদের ফ্যাব্রিক্সের কালেকশন মোটামুটি বলতে গেলে খুব ভালো কালেকশন আছে। আমি বলতে পারবো আমাদের ইন্ডিয়ান থেকেও ফ্যাব্রিক আনা হয়, চায়নার থেকেও আনা হয়, ইউরোপের থেকে আনা হয়, থাইল্যান্ড থেকে আনা হয়। বিভিন্ন দেশের থেকে আমরা ফ্যাব্রিক কালেক্ট করে বেস্ট যেগুলো ফ্যাব্রিক বলতে পারেন ওগুলো আমরা কালেক্ট করি, যেগুলো হয়তো আপনি হোলসেল মার্কেটে পাবেন না। টেলার ব্যবসাটা এরকম হয়ে গিয়েছে 12 মাস মোটামুটি ভালোই থাকে, বাট উইন্টারে আমাদের ইয়াটা একটু বেশি হয়, যেহেতু স্যুটের অর্ডারগুলো আমরা উইন্টারে পাই। আমাদের স্যুটগুলো বেশি উইন্টারে বানানো হয়। তো আমাদের জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি সময় মোটামুটি একটু বেটার থাকে। আর প্রবাসী ভাইরা আমাদের ওনাদের তো ছুটি পড়ে ডিসেম্বরের দিকেই, উইন্টারের সময় ওদের অনেক ছুটি থাকে, তখন তারা বেশি আসে। নরসিংদী জেলার 5 দোনায় রয়েছে ড্রিম হলিডে পার্ক। শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্কে রয়েছে জলে, স্থলে এবং আকাশে বিভিন্ন রাইড। এর মধ্যে আকর্ষণীয় স্থান হচ্ছে ওয়াটার কিংডম, যেখানে বিনোদন প্রেমীরা ডিজে মিউজিকের তালে তালে নেচে গিয়ে আনন্দে মেতে ওঠে। এরপর রয়েছে বিশেষ প্রতিবেদন। নরসিংদী জেলার জনপ্রিয় চিত্ত বিনোদন কেন্দ্র হচ্ছে ড্রিম হলিডে পার্ক।
বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা সিলেট মহাসড়ক লাগোয়া সদর উপজেলার পাঁচদোনা এলাকার চৈতাবতে গড়ে ওঠা দৃষ্টিনন্দন এই বিনোদন পার্কটি বর্তমানে নো মাস্ক নো এন্ট্রি প্রতিবাদ নিয়ে সীমিত পরিসরে চলছে ড্রিম হলিডে পার্ক। বিনোদন প্রেমী পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ড্রিম হলিডে পার্কটিকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াটার কিংডম। করোনার কারণে দীর্ঘ সময় ধরে ঘরে বন্দী থাকার পর ক্লান্তি দূর করতে সমুদ্রের ঢেউ আর ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমে নেচে গিয়ে আনন্দ করছেন সব বয়সী মানুষ। লকডাউনের পরে আজকে আমরা প্রথমবার হলাম বাচ্চাদের নিয়ে, এখানে এসে আমাদেরকে আজকে খুব আনন্দ লাগতেছে, বাচ্চাদের নিয়ে খুবই খেলাধুলা করতেছি। সবগুলো মিলিয়ে ওয়াটার পার্কটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমার ওয়াইফকে নিয়ে আর ছেলেকে নিয়ে আজকে একটু ঘুরতে আসছি, অনেক মজা করলাম, অনেক ভালো লাগতেছে। আমরা মজা করছি ওয়াটারল্যান্ডে, দেন আরো ভালো লাগতেছে, ডিজে আছে এই জন্য। ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় বিনোদনের স্থান হচ্ছে ওয়াটার কিংডম। পাহাড়ি ঝর্ণা, সমুদ্রের ঢেউ আর ডিজে মিউজিকের তালে তালে ওয়াটার কিংডমে নেচে গিয়ে আনন্দ করার শেষে কাপড় পরিবর্তন করার জন্য আলাদা ব্যবস্থা বিদ্যমান। এই ওয়াটার কিংডমকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা। এই ওয়াটার পার্কটা আমি আসলে মনের মাধুরী দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি যে এই ওয়াটার পার্কে সব বয়সী লোকজনে কিন্তু খুব এনজয় করে, অর্থাৎ ছেলেমেয়েরা বা শিশুরা যেমন করে, কিশোররা করে এবং ছেলেমেয়েরা করছে এবং যারা বয়স্ক এজেড ওরাও কিন্তু খুব এনজয় করছে এবং এখানে ওইভাবেই একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর আপনি জানেন যে এখানে আমাদের ড্রেস চেঞ্জিং রুম আছে, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং কেউ যদি সুইমিং ড্রেস নিয়ে না আসে সেই ব্যবস্থা এখানে করা আছে। এখানে লকার সিস্টেম করা আছে, অর্থাৎ আপনার মূল্যবান কাপড় চোপড় সামগ্রী, মোবাইল ফোন থেকে শুরু করে এগুলো যেন সুরক্ষিতভাবে রাখা যায় সেজন্য কিন্তু লকার সিস্টেম আছে। সব কিছু মিলে আমি চেষ্টা করেছি একটা আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়াটার পার্ক তার স্ট্যান্ডার্ড মেনটেন করতে। কারণ যেহেতু আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি তাদের কি কোয়ালিটি এবং তাদের যে সিকিউরিটি, সিসি ক্যামেরা থেকে শুরু করে সিকিউরিটি এবং কোয়ালিটি, এগুলো আমি চেষ্টা করছি মেনটেন করতে। নারী ই কমার্স উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই দেশের 64 জেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অন্যতম ভরসার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। দেশীয় পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী নতুন উদ্যোক্তাদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বর্তমানে পোশাক, শাড়ি, গয়না থেকে শুরু করে খাদ্য সামগ্রী, ঘর সাজানোর পণ্য, শিশু খাদ্য, প্রসাধন সামগ্রী সহ এমন কিছু নেই যা অনলাইনে কেনাবেচা হচ্ছে না। আমরা এখন কথা বলছি কক্সবাজার ওমেন অ্যান্ড ই কমার্স ফোরামের নারী উদ্যোক্তা এবং এই কক্সবাজার জোনের কোঅর্ডিনেটর জিনিয়া আফরিন। আমি আমাদের দেশীয় পণ্য নিয়ে কাজ করতেছি। আমাদের ঐতিহ্য, আমাদের হাতের কাজের ড্রেস, আমাদের জামালপুর হচ্ছে হস্তশিল্প শহর, তো আমি জামালপুরের সেই হস্তশিল্প হাতের কাজের ড্রেসটা নিয়ে কাজ করতেছি। আমাদের ঐতিহ্য মণিপুরি শাড়ি সিলেটের, সেটা নিয়ে কাজ করতেছি। সাথে আমাদের কক্সবাজারের আর কিছু ট্রেডিশনাল ব্যাগ আছে, রথের ব্যাগ বলে, আর হচ্ছে ডোল ব্যাগ, এই দুটা নিয়ে কাজ করতেছি। সাথে আমি দেশীয় থ্রি পিসগুলো রাখি আর কি। উই থেকে আমরা আসলে নারীরা আমরা আমাদের একটা পরিচয় তৈরি করতে পারতেছি, সেটা উই থেকেই। উই হচ্ছে বাংলাদেশের 13 লক্ষের একটা পরিবার। আমরা কথা বলছি কক্সবাজার জেলার উইয়ে নারীর উদ্যোক্তা। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কক্সবাজার থেকে? আমি কক্সবাজারের শুটকি, তারপর আমার হাতের বানানো এই চিংড়ি বালাচাও, আর হচ্ছে যে আচার, হোমমেড আচার, নকশি কাঁথা, আর মেয়েদের কাপড় নিয়ে কুমিল্লার বাটিক, বিভিন্ন আমাদের দেশে তো অনেক রকমের জিনিস উৎপাদন হয়, খুব ভালো জিনিসগুলো আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। মনে করেন কুমিল্লার বাটিক বিখ্যাত, নারায়ণগঞ্জের জামদানি বিখ্যাত, যশোরের হাতের কাজ বিখ্যাত, এগুলি আমি মানুষের মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমাদের দেশেও যে ভালো জিনিস উৎপাদন হয় এই জিনিসটা নিয়ে। উইয়ের কক্সবাজারের সদস্য, জি আপনার নামটা? বাক্তোয়ার জাহান ইভানা। আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন? আমি হচ্ছে হোমমেড ফুড নিয়ে কাজ করছি। আমি হোমমেড মিষ্টি, তারপর হচ্ছে কাচ্চি, তারপর নর্মাল চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, এগুলো নিয়ে। কেউ যদি অর্ডার করে আপনাকে, অর্ডারের মাধ্যমে আপনি দিয়ে থাকেন কক্সবাজারে? জি, আমার পেজ আছে, আমার পেজের নাম হচ্ছে ইটারিয়া। তো আপনারা কিভাবে আপনারা এটাকে মানুষের কাছে আপনারা প্রেরণ করে থাকেন কিভাবে?
আমার অর্ডার দিলে কিভাবে যে আপনারা কেউ আমার পেজে যখন ইনবক্স করে তখন হচ্ছে আমি সেটা আমার ডেলিভারি ম্যান আছে তাদের মাধ্যমে পৌঁছে দিই খাবার। এটা হচ্ছে কক্সবাজার শহরের মধ্যে দিচ্ছি আপাতত। তো এরপর ইচ্ছা আছে যে মানে চকরিয়া, রামু ওসব জায়গায় দেওয়ার। বিভিন্ন জেলার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেই খাবারগুলো নিয়ে কাজ করা, সেই খাবারগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। আমি বিভিন্ন জেলাগুলো ঘোরার সুবাদে অনেকগুলো জেলার হচ্ছে ঐতিহ্যবাহী খাবারগুলো সম্পর্কে আমার কিছুটা আইডিয়া আছে। আমি তো ওই ঐতিহ্যবাহী খাবারগুলোকে হচ্ছে আমি রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তার মধ্যে এই মুহূর্তে হচ্ছে চট্টগ্রামের যে ভাতের মোচাটা আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি, যে ওটা হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী একটি খাবার। কি পরিমাণ আপনি মানে প্রতি মাসে এখন আপনার পাচ্ছেন, অর্ডার পাচ্ছেন কিরকম পরিমাণে? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অর্ডার পাচ্ছি। প্রথম দিকে উইতে আমি অ্যাক্টিভ ছিলাম, তো মাঝখানে একটু অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছিলাম, কারণ আগে আমার মনে হয়েছে আগে নিজের শেখা দরকার। তো মাঝখানে কমিয়ে দিয়ে আমি জাস্ট হচ্ছে ফলো করতাম সবাইকে, যে কিভাবে সবাই কাজগুলো করছে। তো এরপরে আবার হচ্ছে রিসেন্টলি আমি অ্যাক্টিভ হই। অ্যাক্টিভ হওয়ার পরে আমি অলরেডি উই থেকে লাখপতির খাতায় নাম লিখিয়ে অলরেডি দ্বিতীয়বারের মতো লাখপতির খাতায় নাম লেখাতে যাব ইনশাল্লাহ। তো তখন হচ্ছে আমাদের উইয়ের প্রতিনিধি ছিল না বলে আমি অফিসিয়ালি সেটা অ্যানাউন্স করতে পারিনি। তো এখন তো প্রতিনিধি পেয়েছি আলহামদুলিল্লাহ, হয়তো কিছুদিনের মধ্যেই হচ্ছে ডাবল হচ্ছে লাখপতির খাতায় হয়তো নাম লেখাবো। করোনা স্বাস্থ্যসেবা, রোগী সেবা প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রোগী কল্যাণ সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে আলোচনা সভা ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ। বাংলাদেশ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মাহতাব হোসেন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সর্দার ও প্রত্যাশার বাংলাদেশের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। সোসাইটির যে ব্যানারটা, এই ব্যানারে যদি আলাদাভাবে 64 জেলায় 64 বিল্ডিং, যেটা বাংলাদেশ ডায়াবেটিস সমিতির কিন্তু বিল্ডিং আছে সারা বাংলাদেশে, তো এরকম যদি একটু উদ্যোগ নেওয়া যায় আমার মনে হয় যে ভালো হয়। এবং সবকিছু মিলিয়ে প্রথম কথা হচ্ছে যে ভালো একটি পরিচ্ছন্ন কমিটি দরকার, যে কমিটির মাধ্যমে মানবিক কাজ করা এবং সত্যি সত্যি রোগীর কল্যাণে কাজ করবে। আমরা আসলে আপনারা তো বলেন, আমরা আসলে বলাটা আমরা আর এখন বিশ্বাস করি না, কি তাই না? আমরা আগামী দিনগুলোতে আপনারা এই ব্যানারটা যেন শক্তিশালী হয় এবং সত্যি সত্যি আপনারা রোগীর জন্য কাজ করবেন, আমরা সেই প্রত্যাশা করি। টিভিএস মোটরসাইকেলের ডিলার মেসার্স কেএস মোটরস শেরপুর শাখার উদ্যোগে বগুড়া জেলার শেরপুর উপজেলার মোটরসাইকেল মেকানিক ও অটোস ব্যবসায়ী মালিক সমিতির সকল সদস্যদের মধ্যে মত বিনিময় সভা ও 2 দিনব্যাপী ফ্রি টিভিএস মোটরসাইকেল সার্ভিসিং এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা মোটরসাইকেল মেকানিক মালিক সমিতির সভাপতি মামুন সরকার। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমেই অনুষ্ঠানটি শুরু করা হয়। খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর টিভিএস মোটরসাইকেল শোরুমের স্বত্বাধিকারী মোহাম্মদ কবির হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টিভিএস মোটরসের ইঞ্জিনিয়ার ফজলুর রহমান। মোটরসাইকেল মেকানিক ও মালিক সমিতির উপদেষ্টা তারেক সরকার, মেরাজ সরকার, বকুল সরকার। এছাড়া শেরপুর উপজেলার সকল মোটরসাইকেল মেকানিকরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে হলে যোগাযোগ করুন 01704777777 এই নাম্বারে এবং ইমেইল করুন businessinbangladesh@gmail.com এ। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh। আবার দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।